আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হালকেনস্টাইন এইচএসসি একাডেমিকের ইতিহাস ২য় পত্রের ৯ম অধ্যায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের ২য় লেকচারে। আমরা কিন্তু গত একটা লেকচারে পড়েছি যে বর্ণবাদ কি, তারপর কি বর্ণবাদের কয়েকটা কি ইতিহাস, তারপর বর্ণবাদের কয়েকটা উদাহরণ এগুলো পড়েছি। এখন আমরা ২য় লেকচার শুরু করব হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলনের স্মরণীয় ব্যক্তিত্ব। এই যে আমরা কিন্তু এখন মেইন কি যে ফ্লো আছে মেইন টপিকে ঢুকে গেছি। এই যে বর্ণবাদ বিরোধী আন্দোলনে কিন্তু ঢুকে গেছি। আমরা কিন্তু গত লেকচার বর্ণবাদের মাধ্যমে কি কি হয়েছে পৃথিবীতে, কারা বর্ণবাদ শুরু করেছে, পটভূমি এই সকল কিছু পড়েছি। এখন এই যে আমি কিন্তু তখন কিন্তু কি জুলাই ২৪ এর উদাহরণ দিয়ে বলেছিলাম যে লিডারশিপের ব্যাপার আছে। কিছু, কিছু মানুষ কি এই বর্ণবাদের বিরুদ্ধে শুরুতে আন্দোলন গড়ে তুলেছে। তারপরে কি মানুষ এই আন্দোলনে এসে যোগদান করেছে। এইরকম কিছু ব্যক্তিত্ব নিয়ে, স্মরণীয় ব্যক্তিত্ব নিয়ে আমরা আলোচনা করব আজকের এই লেকচারে। দেখো ২০ শতকে বর্ণবাদ বিরোধী আন্দোলনের ব্যাপকতা লাভ করে। কত শতকে? ২০ শতকে। ২০ শতকে সবচেয়ে বেশি কি ব্যাপকতা লাভ করে, সবচেয়ে বেশি ছড়িয়ে যায়। দেশে দেশে এই আন্দোলনে যেসব ব্যক্তি তাদের জীবন যৌবন উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। দেখো এগুলো সম্পর্কে কি এই সব নাম কিন্তু আমরা শুনেছি। নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু, টুটু সম্পর্কে আমরা কম শুনেছি। তারপর কি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং জুনিয়র, তারপর কি ভারতের মোহনদাস করমচাঁদ গান্ধীর নাম ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। নিচে এই মহান ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হলো। দেখো এর মধ্যে আমরা কিন্তু আমাদের ইংরেজি প্রথম পত্রের বইয়েই মার্ক ওই আফ্রিকার কি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জেনেছি। তারপর কি মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কে জেনেছি। তার পাশাপাশি কি আমরা এদিক ওদিক ভাবে আমাদের ইতিহাস বইয়ে পূর্ববর্তী চ্যাপ্টারে এই যে করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর কি কথা পড়েছি। এই এই জাস্ট আমার মতে ডেসমন্ড টুটুই কি আমাদের শোনা নতুন ব্যক্তি। চলো আমরা একে একে এখন তাদের কি জীবনী সম্পর্কে পড়ি। মহাত্মা গান্ধী 1869 সালে তার জন্ম এবং মৃত্যু কবে? 1948 সালে। এখন দেখো এগুলো থেকে অনেক সময় কি আসে, যদি সিকিউর অ্যান্সার করার ইচ্ছা থাকে তাহলে তোমরা এগুলো পড়ে রাখতে পারো। আবার অনেক সময় কি এমসিকিউর জন্য কিন্তু এগুলো প্রত্যেকটা লাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি দাগিয়ে দেই আর না দেই এটা ম্যাটার করে না, কিন্তু তোমরা কিন্তু এটার এই চ্যাপ্টারটা বিশেষ করে এই চ্যাপ্টারটার প্রত্যেকটা লাইন পড়বে। আমি দাগাতে গেছিলাম দেখি যে পুরো বই দাগানো লাগে, এই কারণে আর কি আমি অল্প কিছু দাগিয়েছি, কিন্তু আমি ক্লাসে তোমাদের বলে দিচ্ছি সব পড়বা। মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি 1869 সালের 2রা অক্টোবর বোম্বে প্রেসিডেন্সির কি কাথিয়াবারের পরবন্দরে জন্মগ্রহণ করেন। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পরবন্দর এস্টেটের একজন দেওয়ান। মানে কি দেওয়ান মানে কি যে ওই এস্টেটের কি খাজনা তুলতো। মাতা পুতলি বাই ছিলেন কি বৈষ্ণব পরিবারের সন্তান। মাত্র ১৩ বছর বয়সে তার সাথে ১৪ বছর বয়সী কি কস্তুরবা বাই মাখনজির বিবাহ হয়। কত বছর বয়সে? একদম কম, ১৩ বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। ম্যাট্রিকুলেশন বর্তমানে কি এসএসসি সমান মানে ম্যাট্রিক পাস, এসএসসি 10 পাস। ম্যাট্রিকুলেশন পাশ করার পরে 1888 সালে গান্ধী ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডন পাড়ি দেন। তখন এই দেশে কিন্তু ব্যারিস্টারি পড়তো না, সকলে কই চলে যেত? লন্ডন চলে যেত। কারণ কি তখন আমরা লন্ডনের আওতাভুক্ত ছিলাম, মানে কি ব্রিটিশদের আওতাভুক্ত ছিলাম। পরে তিনি ভারতে ফিরে এসে জানতে পারেন যে তার মা আর বেঁচে নেই। কোর্টে উকিল হিসেবে কথা বলতে জড়তা বোধ করায় প্রথম দিকে তিনি বোম্বে ল প্র্যাকটিস করতে ব্যর্থ হন। মানে কি তিনি তার কথা বেঁচে যেত, তার কথা মুখে আটকে যেত এই কারণে। কিন্তু আমরা কিন্তু জানি লয়ারদের জাজের সামনে কি সকল কিছু সুন্দরভাবে উপস্থাপনা করতে হয়, সকল কিছু কি সুন্দরভাবে তুলে ধরতে হয়। সুতরাং এই ক্ষেত্রে যদি আমার মুখে যদি জড়তা থাকে তাহলে তো আমি আমার আসামি পক্ষকে বা কি বাদী পক্ষকে ডিফেন্ড করতে পারবো না। সেই ক্ষেত্রে কি তার এই এই ল প্র্যাকটিসটা কি বাধাগ্রস্ত হয়ে পড়ে। এরপরে তিনি রাজকোটে ফিরে গিয়ে মামলার খসড়া লেখার কাজে মনোনিবেশ করেন, কিন্তু একজন ব্রিটিশ কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝির জন্য তার কাজ চলে যায়। 1893 সালে মোহনদাস গান্ধী দক্ষিণ আফ্রিকার অবস্থিত ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান দাদা আবদুল্লাহ এন্ড কোম্পানিতে কি করেন? 1 বছরের চুক্তিতে চাকরি নিয়ে নাটাল গমন করেন। তখন এখনো কিন্তু কি বিভিন্ন কি প্রতিষ্ঠানে কি লয়ার দরকার হয় না, লয়াররা কি করে চুক্তিবদ্ধভাবে কাজ করে, সেখানে তারা থেকে বিভিন্ন কি ওই আইনি জিনিসপত্র দেখাশোনা করেন কর্পোরেট অফিসগুলোর। ওইখানে তিনি কি যোগ দিয়েছিলেন। 24 বছর বয়সে তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ভারতীয় মুসলিম ব্যবসায়ীদের আইন প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। নাকি দক্ষিণ আফ্রিকায় চলে যান, যেহেতু সে কি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেছিল, সুতরাং তার সার্টিফিকেটের দাম ছিল। এই কারণে যে ভারতের যে মুসলিম ব্যবসায়ীরা দক্ষিণ আফ্রিকায় ছিল তাদের কাছে সে চলে যায়, তাদের
কি আইন উপদেষ্টা হিসেবে কাজ করে। মহাত্মা গান্ধী এই সময় বর্ণ বৈষম্যের শিকার হন। তাকে ডাকা হতো কুলি ব্যারিস্টার বলে। কুলি ব্যারিস্টার মানে কি, সে ভারতীয় এবং কালো, হ্যাঁ, এই কারণে তাকে বর্ণ বৈষম্যের শিকার হতে কুলি ব্যারিস্টার বলে। আর আফ্রিকায় তো বর্ণ বৈষম্য আরো সবচেয়ে বেশি ছিল। এই সময় তার মধ্যে রাজনৈতিক চেতনা, নেতৃত্বের গুণাবলী এবং জাতীয়তাবাদী চেতনা বিকশিত হয়। তারপর দেখো, শ্বেতাঙ্গ শাসিত দক্ষিণ আফ্রিকায় গান্ধী অনেকবার বর্ণবাদী বৈষম্যের শিকার হন। প্রথম শ্রেণীর আসন এক শ্বেতাঙ্গ যাত্রীকে ছেড়ে দিতে অস্বীকার করে তাকে একবার ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এই যে বললাম না যে কি ট্রেনে কি আসন আসন কি ছিল, নির্দিষ্ট ছিল। কিছু কিছু আসন, ভালো ভালো আসনগুলো শুধুমাত্র শ্বেতাঙ্গদের জন্য কি ছিল, বরাদ্দ ছিল। একদিন কি মহাত্মা গান্ধী ওই ট্রেনের ওই শ্বেতাঙ্গদের জন্য রিজার্ভ যে আসনগুলো আছে সেখানে বসে ফেলেছিল, তখন তাকে কি ঘাড় ধাক্কা দিয়ে ট্রেন থেকে বের করে দেওয়া হয়, একমাত্র তিনি কৃষ্ণাঙ্গ এবং এশীয় বলে, ইন্ডিয়ান বলে। কিছু সংখ্যক হোটেল তাকে প্রবেশ করতে দেয়নি। ডারবানের এক আদালতে ম্যাজিস্ট্রেট তাকে পাগড়ি খুলে ফেলতে নির্দেশ দেন, যদিও তিনি তা মানতে অস্বীকৃতি জানান। এই ঘটনা তার সামনে বর্ণবাদের কুৎসিত রূপ তুলে ধরে। মানে কি তিনি বারবার বর্ণবাদের শিকার হয়েছে। মানে কি কখনো এইভাবে কখনো সেইভাবে এইরকম বারবার কি পাথরাঘাত খেতে খেতে তিনি কি এর বিরুদ্ধে বিপ্লবী হয়ে ওঠেন। তিনি কি ব্রতী হন যে তিনি যেভাবেই হোক না কেন বর্ণবাদ দূর করবেনই। দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে গান্ধী ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের সঙ্গে সামাজিক বৈষম্য এবং বর্ণবাদী আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভারতে হিন্দু মুসলিমদের ঐক্যবদ্ধ করে তিনি এক নতুন আন্দোলনের সূত্রপাত ঘটান। সেই আন্দোলন ছিল অসহিংস অসহযোগ আন্দোলন। অসহিংস অসহযোগ আন্দোলনে কি হয়েছিল, যে এখানে সহিংসতা জড়ানো যাবে না, সহিংসতা রক্তপাত এড়িয়ে কি করতে হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে। দেখো গান্ধী 1915 সালে ভারতে প্রত্যাবর্তন করে, মানে কি ওই আফ্রিকার প্রিটোরিয়া থেকে 1915 সালে সে ভারতে ফিরে আসে। তখন কি তিনি অলরেডি কি ভারত একজন লিডার হয়ে গেছে। তিনি তার মধ্যে লিডারশিপের যে গুণাবলী আছে ওগুলো বিকশিত হয়েছে, কারণ দক্ষিণ আফ্রিকায় তিনি অলরেডি কি লিড দিয়েছেন অনেক আন্দোলনের। তারপরে কি তিনি ভারতে চলে আসলেন, প্রত্যাবর্তন করে অত্যাধিক ভূমিকরের অত্যাধিক মানে কি অতিরিক্ত ভূমিকর, কৃষকদের তখন অনেক কর দেওয়া লাগতো ইংরেজদের। এর বিরুদ্ধে কি করলো, এর বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন, কৃষকদের একত্রিত করেন যে আন্দোলন করতে হবে, এত কর দিলে তোমরা খাবা কি, ইংরেজরাই যদি সব নিয়ে যায়। গান্ধীর সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শের কারণে খিলাফত আন্দোলনরত ভারতীয় মুসলিমরা তার নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করেন। 1921 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করে গান্ধী দারিদ্র্য দূরীকরণ, নারী অধিকার সংরক্ষণ, সাম্প্রদায়িক ও জাতিগত ঐক্য গঠন, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন, অস্পৃশ্যতা দূরীকরণ ইত্যাদি বিষয়ে কি দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির জন্য আন্দোলন শুরু করেন। তার এসব আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশবাসীকে ধীরে ধীরে প্রস্তুত করে ব্রিটিশ শাসকের কাছে থেকে স্বরাজ আদায় করা, মানে কি নিজের রাষ্ট্রের কি দখল আদায় করা। এক্ষেত্রে কি হয়েছে, যখন এই যে মহাত্মা গান্ধী দেশে আসলেন, দেশে আসে সে দেখলো যে কৃষকরা অতিরিক্ত ভূমিকর দেয় ইংরেজদের। এরপরে কৃষকদের কিছুই থাকে না নিজেদের। এরপরে কৃষকদের তারা একত্রিত করলো, সংগঠিত করলো, যাতে কি এর বিরুদ্ধে তারা তাদের আওয়াজ তুলতে পারে। তারপরে তখন কি অনেক সময় মুসলিমদের আন্দোলন চলছিল, মুসলিমদের এবং হিন্দুদের একটা কি তখন অদৃশ্য একটা দেয়ালও কিন্তু সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, বিশেষ করে তখন ওই মুসলিমদেরও একত্রিত করা হয়। তারপরে তখন তিনি যখন কি কংগ্রেসের সদস্য হয়, কংগ্রেসের দায়িত্বভার গ্রহণ করে, তখন একটা আমূল পরিবর্তন আনে কংগ্রেস ভারতীয় শাসন কাঠামোতে, যাতে কি এই দেশের মানুষকে সচেতন করা যায় এবং এক পর্যায়ে কি স্বরাজ দখল করা যায়, মানে কি ব্রিটিশদের কবল থেকে রক্ষা পাওয়া যায়। 1930-এর দশকে গান্ধী লবণ সত্যাগ্রহ আন্দোলনে 400 কিলোমিটার দীর্ঘ মার্চ পরিচালনা করেন, মানে কি 400 কিলোমিটার হেঁটে হেঁটে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় তিনি 1942 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসকের বিরুদ্ধে ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেয়। তিনি কিন্তু ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেয়। এটা খুবই বিখ্যাত একটা আন্দোলন, যে এখানে ব্রিটিশদের ভারত ছাড়ার জন্য কি করা হয়, প্রেসার দেওয়া হয়। তারপরে লবণ সত্যাগ্রহ আন্দোলন কি, তখন কিন্তু কি এই দেশের মানুষকে লবণ উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়নি, কারণ কি লবণ যারা উৎপাদন করতো তাদেরই কি করা হতো, তাদেরই বন্দি করা হতো। লবণের অনেক কড়াকড়ি নিয়ম কি বেঁধে দিয়েছিল। তখন এই গান্ধী 1930 সালে 400 কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করে প্রতিবাদ স্বরূপ প্রথম নিজের হাতে কি আইন ভঙ্গ করে লবণ উৎপাদন করে। এর মাধ্যমে ব্রিটিশদের সাথে কি সরাসরি একটা সংগ্রাম শুরু হয়ে যায়।
মহাত্মা গান্ধী মনে করতেন ভারতের প্রাণ হচ্ছে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ। কারণ কি তখন তো শিল্প ছিল না, শিল্প প্রতিষ্ঠান তো সব কি ছিল, ইংল্যান্ডে ছিল। এখান থেকে তারা জাস্ট কৃষির কাঁচামাল নিয়ে যেত। এই জন্য তার শিষ্য নেহেরুর শিল্পায়ন নীতির সমর্থক ছিলেন না। তিনি গ্রাম বাংলার গ্রামগুলো স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির উপর জোর দিয়েছিলেন আদর্শ স্থাপন করার জন্য। নিজে চাকায় সুতা কাটতেন। তিনি কি বলছেন, তিনি সবসময় কৃষির উপরে কি গুরুত্ব দিতেন। নেহেরুর যে শিল্পায়নের উপরে সে গুরুত্ব দিতেন না। তিনি ভাবতেন যে কৃষিতে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, গ্রামগুলো যদি স্বয়ংসম্পূর্ণ হতে পারে, তাহলে এদেশের উন্নতি ঘটবে। এবং কি দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি নিজেই কি করতেন, হাতে চাকা ঘুরিয়ে সুতা কাটতেন। তারপর আসো, গান্ধী অবিভক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন, মানে কি যেখানে কি ভারতীয়রা একত্রিত হয়ে থাকবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে। যেই ভারতে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন সব সম্প্রদায়ের মানুষ কি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে পাশাপাশি বসবাস করবে। 1947 সালে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে ভারত বিভক্ত হলে এবং ভারত পাকিস্তান সীমান্ত অঞ্চল দিল্লি কলকাতা ও নোয়াখালীতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হলে তিনি মর্মাহত হন। মানে কি যখন একটু পড়ে নিই তারপর বলি। সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করার জন্য তিনি অনশন শুরু করেন। গান্ধী সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টায় নোয়াখালী সফরে এসেছিলেন। কিন্তু বাংলাদেশের নোয়াখালী সফরে এসেছিলেন যখন 1947 সালে কি ভারত ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক কি রাষ্ট্র আলাদা হয়ে যায়। কি ভারত হিন্দু প্রধান এলাকাগুলো নিয়ে হয়, আর পাকিস্তান কি মুসলিম প্রধান এলাকাগুলো নিয়ে হয়। তখন কিন্তু কি একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়। মুসলিমরা কি হিন্দুদের বিতাড়িত করা শুরু করে এবং কি হিন্দুরা মুসলিমদের তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা শুরু করে। এরই প্রেক্ষিতে এটা কি গান্ধীকে অনেক কি করে, গান্ধীর হৃদয়ে কি আঘাত হাতে, যে এরা কি করছে, তারা সকল তো মানুষ, তারা একটা সময় কি একত্রিত ছিল, এটা উচিত না। এই কারণে তিনি যাতে কি এই দাঙ্গা বন্ধ করা যায়, এই কারণে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন। তিনি তো তখন কি একটা লিডার, একটা দেশের জাতির পিতা হয়ে গেছে, তখন তার কথার একটা কি আছে, ভ্যালু আছে। তিনি এই যে দাঙ্গা অফ করার জন্য নোয়াখালীতেও এসেছিলেন। গান্ধী দাঙ্গা বন্ধের আহ্বান জানালে উগ্রপন্থী হিন্দুরা তার উপরে অসন্তুষ্ট হন। 1948 সালে 30 জানুয়ারি নাথুরাম গডসে, খুবই গুরুত্বপূর্ণ নাথুরাম গডসে, এটা তোমাদের অ্যাডমিশনের সময় পড়া লাগবে। নাথুরাম গডসে নামক এক উগ্রপন্থী আততায়ী মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুলি করে হত্যা করে। গান্ধীকে মহাত্মা গান্ধী উপাধি দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে করমচাঁদ গান্ধী, তাকে যে মহাত্মা গান্ধী নামে তো তিনি বেশি পরিচিত। এই মহাত্মা গান্ধী উপাধি কে দিয়েছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতা, ভারতের জাতির পিতাকে মহাত্মা গান্ধী। দেশবাসী শ্রদ্ধা করে তাকে কি বাপুজি সম্বোধন করে, বাপুজি বলে, তাকে শ্রদ্ধা করে কি বলে, বাপুজি বলে। এখন দেখো মার্টিন লুথার কিং জুনিয়র, এটা সম্পর্কে কি আমরা ইংরেজি প্রথম পত্রের বইয়ে অলরেডি পড়েছি না, যে অ্যাপার্থিড যে চ্যাপ্টারটা আছে, যে লেসনটা আছে, সেখানে কিন্তু পড়েছি, শুরুর দিকে ছিল। মার্টিন লুথার কিং জুনিয়র 1929 সাল থেকে 1968 সাল পর্যন্ত কি বেঁচে ছিলেন। একটু পড়ি। যেসব ক্ষণজন্মা মানে কি বেশি দিন জীবিত ছিলেন না, কিন্তু অল্প দিনে কি বৃহৎ কীর্তি গঠন করেছেন, এটাকে বলা হয় ক্ষণজন্মা। যেসব ক্ষণজন্মা মহামানব বিশ্ব সভ্যতাকে ক্লেদমুক্ত করার প্রয়াসে জীবন উৎসর্গ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং জুনিয়র তাদের অন্যতম। মানে কি বিশ্বকে কলঙ্ক মুক্ত করার জন্য, বিশ্বকে আরেকটু সুন্দর করার জন্য কি করেছেন, অবিরাম পরিশ্রম করে গেছেন। তার মধ্যে কি মার্টিন লুথার কিং কি অন্যতম। তিনি ছিলেন একজন যাজক। আফ্রিকান আমেরিকান নাগরিক অধিকার আদায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে তিনি সক্ষম হয়েছিলেন। মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় 1929 সালের 15 জানুয়ারি জন্মগ্রহণ করেন। কোথায়, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রে কি 50টা স্টেট রয়েছে না, তার মধ্যে জর্জিয়া অন্যতম। সেখানে কি জন্মগ্রহণ করেছিলেন কত সালে, 1929 সালে। তার প্রকৃত নাম মাইকেল কিং, তার প্রকৃত নাম কি মাইকেল কিং। কিন্তু 1934 সালে জার্মানির বার্লিনে পঞ্চম ব্যাপটিস্ট ওয়ার্ল্ড অ্যালায়েন্স কংগ্রেসে যোগদানের জন্য তার বাবা নিজের ও তার নাম পরিবর্তন করেন। পরবর্তীতে মহান জার্মান ধর্ম সংস্কারক মার্টিন লুথার কিং এর সম্মানে নিজের নামও কি অনুরূপ রাখাকে তিনি শ্রেয় মনে করেন। মানে কি মহান ব্যক্তির নাম রাখতে গিয়ে তিনি তার নামই চেঞ্জ করে ফেলেন। বাল্যকাল থেকেই মার্টিন লুথার কিং বাইবেলের বহু বক্তব্যের সাথে একমত হতে পারেননি। তিনি মাত্র 13 বছর বয়সে তিনি যখন সানডে স্কুলে যেতেন, সেখানে যীশু খ্রিস্টের কবর থেকে শারীরিকভাবে পুনরুত্থান হওয়ার ঘটনাকে প্রশ্নবিদ্ধ করেন। তিনি ছিলেন অসাধারণ মেধাবী। বুকার টি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে
পড়ার সময় কি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি নবম ও দ্বাদশ গ্রেড না পড়েই কি মাত্র 15 বছর বয়সে মোরহাউজ কলেজে ভর্তি হবার সুযোগ লাভ করেন। মানে কি তিনি অত্যধিক মেধাবী ছিল, এত পরিমাণ মেধাবী ছিল যে তার মাঝখানে 2টা ক্লাস পড়াই লাগে নাই, তাকে অটোমেটিক কি তার তাকে কলেজে ভর্তি করে দেওয়া হয়। কারণ কি ওই জ্ঞানটা তিনি অলরেডি কম বয়সে কি অর্জন করে নিয়েছিলেন। 1948 সালে তিনি উক্ত কলেজ থেকে সমাজবিজ্ঞানে বিএ ডিগ্রি লাভ করেন। 1953 সালে তিনি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাত্র 25 বছর বয়সে 1954 সালে কিং মন্টেগোমারির ডেক্সটার অ্যাভিনিউ ব্যাপটিস্ট চার্চের যাজক পদ অলংকৃত করেন। তিনি 1955 সালে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার মানে কি শিক্ষা দীক্ষায় তিনি ছিলেন কি অসামান্য, অনেক এগিয়ে ছিলেন তিনি। মার্টিন লুথার মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এই জন্য অহিংস আন্দোলন কি মানে কি রক্তপাত ঘটানো যাবে না, এই জন্য 1959 সালের এপ্রিলে ভারত সফর করে গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের সাফল্য সম্পর্কে জ্ঞান লাভ করেন। মানে কি তিনি সরাসরি জ্ঞান লাভ করতে চেয়েছিলেন যে কিভাবে অহিংস আন্দোলন কি গান্ধী কি করেছেন, পরিচালনা করেছিলেন। এই কারণে যেহেতু ভারতে তিনি এই আন্দোলনটা পরিচালনা করেছিলেন, তাই তিনি ভারতে এসেছিলেন এটা সম্পর্কে সম্যক একটা জ্ঞান অর্জন করতে। এরপর তিনি আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনে এই ধরনের আন্দোলনের কৌশল প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 1965 সালের প্লেবয় পত্রিকায় কত সালের 65 সালে প্লেবয় পত্রিকা, কোন পত্রিকায়? প্লেবয় পত্রিকায় এক সাক্ষাৎকারে কিং উল্লেখ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কালো চামড়া মানুষের সাদা চামড়ার মানুষের মতো কি সমান অধিকার প্রদানই যথেষ্ট হবে না, বরং সাদা চামড়ার মানুষেরা ব্ল্যাক আমেরিকানদের পূর্বপুরুষদের আফ্রিকা থেকে দাসত্বের জন্য আমেরিকায় ধরে এনে যে ঐতিহাসিক ভুল করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে। দেখো তিনি কি করেছেন যে শুধুমাত্র যে আমাদের সমান অধিকার দিবে এতেই কিন্তু হবে না, তিনি আরো বড় দাবি করে বসে। তিনি কি দাবি করে বসে যে এই যে আমাদের পূর্বপুরুষদের যে আফ্রিকা থেকে নির্বিচারে কি হাতে পায়ে শিকল পরিয়ে দিয়ে বেরি পরিয়ে নিয়ে আসা হয়েছিল, তাদের নির্বিচারে কি হত্যা করা হয়েছে, তারপর অপমান করা হয়েছে, তাদের শ্লীলতা হানি করা হয়েছে, তাদের দিয়ে কাজ করানো হয়েছে, এটার ক্ষতিপূরণ স্বরূপ আমাদের কি দেওয়া লাগবে? অর্থ দেওয়া লাগবে, আমাদের কি দেওয়া লাগবে? সুযোগ সুবিধা দেওয়া লাগবে। তিনি দাবি করেন সরকারকে একটি ক্ষতিপূরণ প্রকল্প চালু করে 10 বছর ব্যাপী $50 বিলিয়ন আফ্রিকান আমেরিকান এবং অন্যান্য অনগ্রসর জাতির উন্নয়নের জন্য ব্যয় করতে হবে। মানে কি 10 বছরে এই প্রজেক্টটা চলবে, যেটা কি $50 বিলিয়ন। ওই সময় $50 বিলিয়ন মানে কি অনেক অনেক টাকা। তিনি এই ধারণাকে একটি সাধারণ আইনের মতো করে দরখাস্ত আকারে মানে কি দরখাস্ত আকারে উপস্থাপন করেছিলেন এবং এটাও নিশ্চিত করেছিলেন যে এই পরিমাণ অর্থ অতীতে তাদের অপরিশোধিত শ্রমের জন্য প্রতিদান হিসেবে দিতে হবে এবং তা শুধু কালোদের আর্থসামাজিক উন্নয়নের জন্য নয়, সকল সুবিধা বঞ্চিত অনগ্রসর জাতি বা গ্রুপের উন্নয়নের জন্য ব্যয় করতে হবে। শুধুমাত্র কালোদের জন্য না, যারা পিছিয়ে আছে, যারা অনগ্রসর, তাদের সকলের উন্নতির জন্য এই অর্থটা কি করা লাগবে? ব্যয় করা লাগবে। তারপর দেখো 1955 সালে রোজা পার্কস নামে একজন কৃষ্ণাঙ্গ মহিলা বাসে শ্বেতাঙ্গদের জন্য নির্ধারিত আসনে বসে ভ্রমণ করার ফলে তৎকালীন জিম ক্রো লস আইন ভঙ্গ করার অপরাধে সরকার তাকে গ্রেফতার করলে মার্টিন লুথার কিং এর নেতৃত্বে মন্টেগোমারিতে বাস ধর্মঘট শুরু হয়। দেখো এই যে জিম ক্রো লস, এরা কি আসলে যদি আসে যে জিম ক্রো লস বলতে কি বোঝো, এখানে যে মহাত্মা গান্ধীকে যেমন ট্রেনের ফার্স্ট ক্লাস সিট থেকে কি বের করে কি ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল না, ঠিক একইভাবে এখানেও কি জিম ক্রো লসে কি এমন নিয়ম কানুন ছিল যেখানে কি শ্বেতাঙ্গদের কি সিটে কৃষ্ণাঙ্গরা বসতে পারবে না, সিট সংখ্যা রিজার্ভ ছিল। এটা আইন ছিল, এই আইনটা যারা ভঙ্গ করবে তাদের কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। এখন যখন এই শাস্তি ভোগ করে এই যে পার্কসের মহিলা, তখন কি এটার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ একটা ধর্মঘটের কি শুরু হয়। এই ধর্মঘট স্থায়ী হয় 385 দিন। কতদিন? এটা কিন্তু আসে, এই ধর্মঘট স্থায়ী হয় 385 দিন, 1 বছরেরও বেশি। এই আন্দোলন চলাকালে বোমা মেরে কিং এর বাড়ির একাংশ উড়িয়ে দেওয়া হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট মন্টেগোমারির সরকারি বাসে সকল প্রকার বর্ণবাদী শ্রেণীভেদ অবৈধ ঘোষণা করে। মানে কি সরকারি বাসে কোনো কি রিজার্ভ সিট থাকবে না, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সেম সুবিধা ভোগ করবে, এটা আইন পাশ হয়। এই ঘটনার পরে তিনি নাগরিক অধিকার আন্দোলনে জাতীয় নেতায় পরিণত হয়। যখন তার এই আন্দোলনটা সফল হয় তিনি তখন জাতীয় নেতা হয়ে যায়, মানে কি সকল কৃষ্ণাঙ্গদের অ্যাডভোকেট তিনি হয়ে যায়। মার্টিন লুথার কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার, শ্রম অধিকার, শ্রেণী বৈষম্য বিরোধী আইনের দাবি ইত্যাদি আন্দোলন ব্যাপক জনসমর্থন লাভ করেন। ফলে 1964 সালের নাগরিক অধিকার আইনে এইসব দাবির অনেকগুলো কি পূরণ করা হয়। 1963 সালে মার্টিন
মার্টিন লুথার কিং স্বাধীনতা ও চাকরির জন্য ওয়াশিংটন অভিমুখে যাত্রা আন্দোলনে লিঙ্কন মেমোরিয়ালের সামনে 17 মিনিটের ঐতিহাসিক ভাষণ প্রদান করে। ভাষণটির নাম কি? আই হ্যাভ এ ড্রিম। এই যে আই হ্যাভ এ ড্রিম, এটাই তো তোমাদের বইয়ে সম্পূর্ণ তুলে দেওয়া আছে। খুবই খুবই সুন্দর একটা ভাষণ কিন্তু তিনি দিয়েছিলেন। এই ভাষণটি সম্ভবত আমেরিকার ইতিহাসে সর্বোৎকৃষ্ট ভাষণ। 1968 সালের 4 এপ্রিল ভোরবেলা দ্য লরেন মোটেলের ব্যালকনিতে দাঁড়ানো অবস্থায় আতাতীয়র গুলিতে এই মহান মনীষীর কি জীবন প্রদীপ নিভে যায়, মানে কি তিনি মৃত্যুবরণ করে। আততায়ী কি? যে যারা লুকিয়ে থেকে এবং কি অনেক সময় কি প্রকাশ্যে এসে কি করে হত্যা করে ফেলে, মার্ডারার। এক কথায় আততায়ী মানে কি মার্ডারার। এখন নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কি কম বেশি তোমরা সকলেই কিন্তু জানো, খুবই পরিচিত একটা ব্যক্তিত্ব। আমরা কি অলরেডি ইংরেজি বইয়ে তার সম্পর্কে অনেক বিস্তর একটা জ্ঞান লাভ করেছি। এখন দেখো, নেলসন ম্যান্ডেলা 1918 সালে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় কত সালে? 2013 সালে। অনেক দিন তিনি হায়াত পেয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি, মানে কি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের যে রূপরেখাটা চেঞ্জ করে দিয়েছিলেন মূলত কি নেলসন ম্যান্ডেলা। তার পুরো নাম নেলসন রলিহলা ম্যান্ডেলা। তিনি 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে উমতাতার মোভেজু গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো কি কঠিন নাম, হ্যাঁ? কেপ প্রদেশে। কোন প্রদেশে? কেপ প্রদেশে। তার গোত্রীয় নাম কি? মাদিবা। তারপর তার পরিবারের তিনি কি প্রথম বিদ্যালয়ে গমন করেন, মানে কি তার পরিবার সকলে মূর্খ ছিল। তিনি তার পরিবার প্রথম যে বিদ্যালয়ে গিয়েছিলেন, তিনি যখন প্রথম বিদ্যালয়ে যান তখন ব্রিটিশ প্রথা অনুযায়ী স্কুল টিচার মিস কি মরিনজন তার একটি নতুন নাম নেলসন প্রদান করেন। তার পিতা গাডলা হেনরি মোফাকানিসওয়া ছিলেন সেই প্রদেশের সম্রাটের কাউন্সিলর ও স্থানীয় প্রধান। ম্যান্ডেলার মা নোসেকেনি ফ্যানি ছিলেন প্রভাবশালী জোসা গোত্রের মেয়ে, মানে কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি পাওয়ারফুল ছিল, তার কি ফ্যামিলি ভালো ছিল মোটামুটি বলা যায়। ম্যান্ডেলার বাল্যকাল কাটে পশুপালক রাখালদের সাথে, মানে কি যারা পশুপালন করে তাদের সাথে। যদিও তার পিতামাতা উভয় নিরক্ষর ছিলেন, তার মা একজন খ্রিস্টান ভক্ত হিসেবে তাকে 7 বছর বয়সে স্থানীয় মেথডিস্ট খ্রিস্টান স্কুলে ভর্তি করান। তার মানে কি তার মা ধর্মভীরু ছিল, খ্রিস্টান ধর্ম অনেক মনে প্রাণে বিশ্বাস করতো। এই কারণে সে যাতে খ্রিস্ট ধর্মের পাশাপাশি অন্যান্য লেখাপড়া শিখতে পারে, এই কারণে তাকে কম বয়সে কি বিদ্যালয়ে ভর্তি করে দেয়, খ্রিস্টানীয় মিশনারীয় বিদ্যালয়ে। তার 9 বছর বয়সে তার বাবা ফুসফুসজনিত রোগে মৃত্যুবরণ করেন। এরপর তার মা তাকে জঙ্গিনতাবা ডালিন দায়েবুর, যিনি কি রাজকীয় রিজেন্ট ছিলেন। রাজকীয় রিজেন্ট মানে কি তিনি এক কি বড় একটা পর্যায়ে ছিলেন এই ব্যক্তি। রিজেন্ট মানে কি একটা মহাপরিদর্শক টাইপের একটা পোস্ট, অভিভাবকত্বে প্রেরণ করেন। জঙ্গিনতাবা এবং তার স্ত্রী ম্যান্ডেলকে তাদের পুত্র সম দেখাশোনা করেন। এই যে জঙ্গিনতাবাকে এই যে রিজেন্ট ছিলেন, মানে কি তিনি একটা বড় পর্যায়ের কর্মকর্তা ছিলেন। এখন তিনি কি এই ম্যান্ডেলাকে কি করতেন? লালন পালন করতেন, তাকে পুত্রের মতোই দেখতেন। তিনি এবং তার স্ত্রী, তাকে প্রাসাদ সংলগ্ন গির্জায় ভর্তি করা হয়। সেখানে তিনি প্রতি রবিবার খ্রিস্টীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য যেতেন। প্রতি রবিবার কি সানডেতে কি খ্রিস্টানরা কি করে একটা আনুষ্ঠানিকতা পালন করে ধর্মীয়, সেখানে তিনি যেতেন। তিনি স্থানীয় মেথডিস্ট মিশনারি স্কুলে ইংরেজি ইতিহাস ও ভূগোলের উপরে পাঠ গ্রহণ করেন। দেখো অনেক ইতিহাস আছে। এখন নেলসন ম্যান্ডেলার তিনি থিম্বু রয়্যাল হাউসের কি প্রিভি কাউন্সিল পদে উপযুক্ত হওয়ার জন্য ব্ল্যাক আফ্রিকান থাম্বুল্যান্ডের বিখ্যাত মাধ্যমিক প্রতিষ্ঠান ক্লার্কিবুরি বোর্ডিং ইনস্টিটিউটে ভর্তি হন। এখানে 2 বছর পাঠ শেষ করে তিনি 1937 সালে কি হিনটাউন মেথডিস্ট কলেজে ভর্তি হন। দেখো এগুলো জাস্ট তোমার পড়বা, অনেক কঠিন কঠিন ওয়ার্ড আমার নিজের উচ্চারণ করতে কি ঝামেলা, আরো আমার সামনে থেকে কি এগুলো ঘোলা দেখা যায়, ক্যামেরায় যত সুন্দর লাগে এখান থেকে কাছ থেকে এগুলো ঘোলা লাগে। অতঃপর তিনি ইউনিভার্সিটি অফ ফোর্ট হেয়ারে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভের জন্য ভর্তি হন। সেখানে তিনি ইংরেজি, নৃতত্ত্ব, রাজনীতি, স্থানীয় প্রশাসন, তারপর কি রোমান ও ডাচ আইন অধ্যয়ন করেন। মানে অনেক ভাষায় তিনি কি করেছেন? পাণ্ডিত্য, অনেক ভাষা না অনেক বিষয়ের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। এখানে প্রথম বর্ষ শেষে খাদ্যের মান সংক্রান্ত এক ধর্মঘটে অংশ নেওয়ার অপরাধে তাকে কি সাময়িক বহিষ্কার করা হলে বিনা ডিগ্রিতে তিনি বিশ্ববিদ্যালয় পরিত্যাগ করেন। মানে কি যখন তিনি কি একটা কি ধর্মঘটে অংশগ্রহণ করেন, এর ফলে কি তিনি ওই লেখাপড়া কন্টিনিউ করতে পারেননি ওইখানে। তারপর দেখো বাড়ি ফিরে তিনি জানতে পারেন যে জঙ্গিনতাবা তার বিবাহের বন্দোবস্ত করেছেন। মানে কি তার যে কি
পালক পিতা আছে তার কি করেছেন, তার বিয়ের একটা ব্যবস্থা করে দিয়েছেন। ফলে তিনি পালিয়ে জোহানেসবার্গে চলে আসেন। মানে কি তিনি বিবাহকে ভয় পাইছে, এই কারণে সে ওই বাসা থেকে পালিয়ে চলে আসে জোহানেসবার্গে এবং ক্রাউন মাইন্সে নৈশ প্রহরীর চাকরি গ্রহণ করে, মানে কি নাইট গার্ডের চাকরি শুরু করেছিলেন পরে। কিন্তু এখানে তিনি বেশি দিন টিকতে পারেননি। এরপর তিনি তার চাচাতো ভাইয়ের সহায়তায় স্থানীয় এএনসি, এএনসি মানে কি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, আফ্রিকার যে কি রাজনৈতিক দল, এএনসি দলের কর্মী ওয়াল্টার সিসুলু সংস্পর্শে আসেন। সিসুলু তাকে এক ল ফার্মের কেরানি চাকরি পাইয়ে দেন। এই ফার্মে ম্যান্ডেলা গাউর বেদেবে নামক একজন কমিউনিস্ট নেতা এবং নেড ব্রেগম্যান নামে শ্বেতাঙ্গ ইহুদি কমিউনিস্ট নেতার সংস্পর্শে আসেন। মানে কি নেতাদের কাছাকাছি সে চলে আসছেন এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখেন। এদের সাথে সমাজতান্ত্রিক আলোচনায় অংশ নিয়ে ম্যান্ডেলার লক্ষ্য করলেন যে এখানে ইউরোপিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান সহ শ্বেতাঙ্গরা একত্রে কাজ করছে। তবে তিনি এই দলে যোগ দেননি, কেননা এরা নাস্তিক্যবাদে বিশ্বাসী ছিল এবং তারা খ্রিস্টীয় মতবাদে বিশ্বাসী ছিলেন। মানে কি ওই যে ইউরোপিয়ানরা আছে তার যাদের সংস্পর্শে তিনি এসেছিলেন তারা কি নাস্তিক্যবাদে বিশ্বাসী ছিল, মানে কি তারা ধর্মে বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন না। কিন্তু যেহেতু ম্যান্ডেলা কি ছোটবেলা থেকে ধর্মকর্মে বিশ্বাসী ছিলেন, এই কারণে তিনি খ্রিস্টবাদে বিশ্বাসী ছিলেন। এই কারণে ম্যান্ডেলার সাথে তাদের কি মেন্টালিটি ম্যাচ করেনি। তাছাড়া তারা মনে হয়েছিল আফ্রিকায় যে সংগ্রাম চলছে তা বর্ণবাদ বিরোধী সংগ্রাম, এটা শ্রেণী সংগ্রাম নয়। তিনি কি মনে করছে যে তিনি বলতেন যে আফ্রিকায় যে সংগ্রামটা সেটা কি বর্ণবাদ বিরোধী সংগ্রাম, এটা আসলে শ্রেণী সংগ্রাম না। 1943 সালে তিনি বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আহত এক সফল ধর্মঘট অংশ নেন। তারপর এই সময় তিনি বিএ ডিগ্রি লাভের জন্য ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকান নৈশ শিফটে ভর্তি হন। মানে কি এই ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকায় নৈশ শিফট মানে কি রাতের যে শিফট থাকে না বিশ্ববিদ্যালয়ে, ওই রাতের শিফটে ভর্তি হয়ে যান। বিএ ডিগ্রি লাভ করার পর তিনি জোহানেসবার্গে ফিরে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবার অভিপ্রায় স্বাধীন আইন পেশায় যোগ দেন। মানে কি তিনি রাজনীতি করবে এটা ঠিক করলেন, এই কারণে আইন পেশা হচ্ছে একটা স্বাধীন পেশা, এই কারণে তিনি আইন পেশায় যোগ দিলেন। কারণ কি সেখানে তিনি কি ফুল টাইম রাজনীতি করবেন এবং পার্ট টাইম কি করবে আইন পেশায় চর্চা করবে, যাতে কি তার পকেট খরচ হয়ে যায়। মূলত এইটাই ছিল তার উদ্দেশ্য। তারপর দেখো 1943 সালে ম্যান্ডেলা অ্যান্টন ল্যাম্বের্টের সাথে দেখা করেন, যিনি কি কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের পরিপূর্ণ স্বাধীনতার স্বপ্ন দেখতেন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে গণসম্পৃক্তি বৃদ্ধির উদ্দেশ্যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এর যুব শাখা গঠনের জন্য তিনি কি এএনসির প্রেসিডেন্ট আলফ্রেড ব্রিটেনি ঝুমার সাথে তার সোফিয়া টাউনস্থ বাসায় সাক্ষাৎ করেন যে যুবকদের জন্য কি এই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের একটা কি শাখা করা উচিত। এই কারণে তিনি কি ওই দলের প্রধানের সাথে কি যোগাযোগ করেন। 1948 সালে ন্যাশনালিস্ট পার্টি ক্ষমতা এলে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ট্রান্সভাল শাখার প্রেসিডেন্ট নির্বাচিত হন। বর্ণবাদী আচরণের প্রতিবাদে আইনি লড়াই অব্যাহত রাখা এবং এএনসির নেতৃত্বের কারণে বারবার তিনি গ্রেফতার হন। মানে কি বিরোধী দলীয় থাকলে তো গ্রেফতার হবে, এটা তো স্বাভাবিক। এবং তার উপরে কি তিনি শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সরাসরি লড়াই চালিয়ে গেছেন। একে তো বিরোধী দল, তার উপরে কি তিনি কৃষ্ণাঙ্গ, তার মানে কি তিনি আসলে একটা খারাপ একটা পরিস্থিতি ছিলেন। 1956 থেকে 1961 সাল পর্যন্ত তাকে কারাগারে রেখে তার বিরুদ্ধে প্রতারণার মামলা চালায় তৎকালীন বর্ণবাদী সরকার, মানে কি সাদা সরকাররা প্রতারণার, কিন্তু প্রমাণ করতে না পেরে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। 1961 সালে সরকারি লক্ষ্যবস্তুতে বোমাবাজির অভিযোগে তাকে 1962 সালে গ্রেফতার করা হয় রিভোনিয়া ট্রায়ালে। এটা কিন্তু তোমরা অলরেডি বইয়ে পড়ছো। রিভোনিয়া ট্রায়ালে তাকে সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতার অভিযোগে কি করেছে এবং সরকার উৎখাতের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 27 বছর কারাগারে শেষে 1990 সালের 21 ফেব্রুয়ারি তিনি মুক্তি লাভ করেন। কত সালে? 27 বছর। তিনি কত বছর ভাবা যায়, একটা মানুষ তার জীবনে 27টা বছর শুধুমাত্র কারাগারেই থেকেছেন। কিসের জন্য? শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য। তিনি কি নিজের আশায় কারাগারে থেকেছেন? না, অন্যের জন্য। তারপর আসো 1994 সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং কি 90 সালে যেহেতু কি তার তখন জনপ্রিয়তা ছিল একদম তুঙ্গে, তিনি তখন নির্বাচন করেন এবং দক্ষিণ আফ্রিকার কি প্রথম কি কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট তিনি নির্বাচিত হন কত সালে? 1994 সালে। পরবর্তীতে তিনি একটি জাতীয় সরকার গঠন করেন। 1999 সালে প্রথম মেয়াদের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন শেষে ম্যান্ডেলা দ্বিতীয় মেয়াদে আর নির্বাচন করেননি। দক্ষিণপন্থী সমালোচকরা তাকে একজন সন্ত্রাসী এবং কমিউনিজমের প্রতি অনুরক্ত বলে অভিযুক্ত করলেও বিশ্বব্যাপী তিনি বর্ণবাদ বিরোধী সংগ্রামের নায়ক হিসেবে নন্দিত। দক্ষিণ আফ্রিকায় তিনি মাদিবা বা জাতির জনক হিসেবে পরিচিত।
দক্ষিণ আফ্রিকার মাদি বাবা জাতির জনক হিসেবে কে পরিচিত? এই নেলসন ম্যান্ডেলা। তার জীবন এবং যৌবনের আত্মত্যাগের বিনিময়ে আজ দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ মুক্ত হয়েছে। দেখো, নেলসন ম্যান্ডেলা একটা মারাত্মক পার্সোনালিটি ছিলেন। তিনি কি তার জীবনে 27টা বছর কারাগারেই পার করে দিয়েছেন। তারপরে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে কি তিনি প্রেসিডেন্ট হয়েছেন, সাউথ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট। এখন আমাদের দেশে যদি একজন প্রেসিডেন্ট হয় 14-15 বছরের আগে কি পদ আর ছাড়তে চায় না। কিন্তু তিনি কি করেছেন? তিনি কিন্তু ঠিকই পদ ছেড়ে দিয়েছেন। তিনি মনে করছে, তিনি কি বলছে? তিনি লাস্ট ভাষণে কি বলছে? বিদায়ী ভাষণে যে তোমাদের আমার ডাকার দরকার নেই। আমি সময় হলে তোমাদের ডাকবো। মানে কি বিপদ-আপদে তোমাদের আমাকে কষ্ট করে ডাকা লাগবে না। যদি দেশের কোনো কি সংকট দেখা দেয় তাহলে আমি তোমাদের আবার পুনরায় কি ডাক দিব। তার পাশাপাশি তিনি কিন্তু একটা গ্রেট লিডার ছিল। যেই কারণে পশ্চিমারা তাকে কি দেখতে পারত না। কারণ কি পশ্চিমাদের বিরুদ্ধে ছিল কি নেলসন ম্যান্ডেলা। যেমন নেলসন ম্যান্ডেলাকে একটা কি সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনি যে ফিলিস্তিনের সাথেই তো মেবি যাই হোক কোন একটা ইসলামিক কান্ট্রির সাথে হয়তো ফিলিস্তিন অথবা আফগানিস্তান এই টাইপের একটা রাষ্ট্র। হ্যাঁ, আপনি যে ফিলিস্তিনের ওই প্রধানের সাথে যে আপনি বন্ধুত্ব স্থাপন করেছেন তাহলে কি এটা আপনি কেন করছেন? এটা তো ভালো না, এটা তো পশ্চিমাদের বিরুদ্ধে। তখন তিনি একটা ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলেন যে পশ্চিমাদের বিরুদ্ধে থাকা মানে যে আমার বিরুদ্ধে থাকা এটা না। পশ্চিমাদের শত্রু আমার বন্ধু হতে পারে। মানে কি তিনি একটা নিরপেক্ষ কি করেছিলেন? একটা দৃষ্টিভঙ্গি স্থাপন করেছিলেন। এই জিনিসটা তোমরা দেখতে পারো একটা ওই টক শোটা খুবই সুন্দর, খুবই সুন্দর। 1993 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। কত সালে? 93 সালে। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এইডস বিরোধী এবং দারিদ্র্য দূরীকরণে আন্দোলন চালিয়ে গেছেন। 2013 সালের 5 ডিসেম্বর 95 বছর বয়সে এই মহামানব পৃথিবীর কোটি মানুষের হৃদয়কে শূন্য করে পৃথিবী ছেড়ে বিদায় নেন। মানে কি 95 বছর বেঁচে ছিলেন, অনেক বছর। 95 বছরের মধ্যে 27 বছর ছিলেন কি জেলে। এবার দেখো ডেসমন্ড টুটু। এই ডেসমন্ড টুটু সম্পর্কে কিন্তু আমরা কেউ তেমন কিছু জানি না। এখন এই ডেসমন্ড টুটু সম্পর্কে একটু জানি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের আরেক দিকপাল হলেন ডেসমন্ড মোপিলো টুটু। তিনি 1931 সালে 7 অক্টোবর কি ট্রান্সভালের ক্লার্কসডর্ফে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের ধর্মযাজক টুটু কি বিশ্বব্যাপী পরিচিত মূলত কি একজন সামাজিক ও মানবাধিকার কর্মী হিসেবে। তিনি ধর্মযাজক ছিলেন। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে জোহানেসবার্গের বিশপ ও কেপটাউনের আর্চ বিশপ হয়েছিলেন। মানে কি এগুলো হচ্ছে বিশপ এবং আর্চ বিশপ হচ্ছে খ্রিস্টানদের যে গুরু থাকে ওই গুরু স্থানে এক একটা পোস্ট। 1980-র দশকে তিনি কি করেছেন? বর্ণবাদ বিরোধী আন্দোলনের কর্মী হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত হয়ে ওঠেন। টুটুর বাবা জাকারিয়া জিলিলো টুটু ছিলেন একজন শিক্ষক। মা আলেক্টা ছিলেন কি অন্ধদের স্কুলের রাঁধুনি এবং পরিচ্ছন্নতা কর্মী। যে অন্ধদের যে স্কুল ছিল সেখানে কি শেফের দায়িত্ব পালন করতো, কুকের দায়িত্ব পালন করতো। ডেসমন্ড টুটু চিকিৎসক হতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তিনি পিতার পথ অনুসরণ করে শিক্ষকতায় যোগ দেন। কারণ কি চিকিৎসক হতে হলে তো অনেক টাকা লাগে। এই টাকা কি এই গরিব ফ্যামিলির কাছে ছিল না। এই কারণে তিনি তার পিতার যে নোবেল প্রফেশন আছে ওই প্রফেশনকে ফলো করে শিক্ষক হয়েছিলেন। টুটু 1951 থেকে 53 সময়কালে বান্টু নর্মাল কলেজে অধ্যয়ন শেষে কি করেন? জোহানেসবার্গে বান্টু হাই স্কুল এবং মগিলা সিটিতে মুন সিয়েনভিলি হাই স্কুলে শিক্ষকতা করেন। এগুলো জাস্ট তোমার পড়বা, মাথায় রাখার দরকার নেই, এগুলো কখনো মাথায় থাকবে না। বান্টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের জন্য দুর্বল শিক্ষা পদ্ধতি চালু ছিল। কৃষ্ণাঙ্গদের জন্য একরকম শিক্ষা পদ্ধতি এবং শ্বেতাঙ্গদের জন্য কি উন্নত শিক্ষা পদ্ধতি চালু ছিল। তিনি এটার পক্ষে ছিলেন না। টুটু বিষয়টি মানতে অস্বীকৃতি জানিয়ে কি চাকরিতে ইস্তফা দেন। তিনি বললেন যে আসলে কৃষ্ণাঙ্গদের এবং শ্বেতাঙ্গদের সেম শিক্ষা ব্যবস্থা দিতে হবে। একজনকে নিচু শিক্ষা ব্যবস্থা, আরেকজনকে উচ্চ শিক্ষা ব্যবস্থা, এটা দেওয়া যাবে না। এই কথা বলে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর তিনি জোহানেসবার্গের সেন্ট পিটার্স থিওলজি কলেজে ধর্মতত্ত্বের উপরে কি পড়াশোনা করেন। এক সময় কি দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসকদের বর্ণবাদী শাসন ব্যবস্থা ও নীতির বিরুদ্ধে তিনি কি প্রতিবাদ জোরদার হতে থাকে। তবে ছাত্রাবস্থায় টুটু এসব আন্দোলনের বিক্ষোভে যোগ দেননি। 1960 সালে যাজক পদে অভিষিক্ত হন টুটু। কত সালে? 1960 সালে তিনি যাজক হন। 1962 থেকে 66 সময়কালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে ধর্মতত্ত্বের উপরে ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। লন্ডনে অবস্থানকালে টুটুর মন থেকে শ্বেতাঙ্গদের প্রতি বিরাগ এবং কৃষ্ণাঙ্গ হিসেবে হিন্দুমন্যতা দুটি কমে যায়। মানে কি লন্ডনে তখন কি একটু আধুনিক সভ্যতার ছোঁয়া লেগেছিল। লন্ডনে তখন কি রেসিজম অনেকটা কমে গিয়েছিল। এই কারণে লন্ডনে থেকে তার কি তিনি যে কালো এই হীনমন্যতা দূর হয়েছিল। কারণ কি আফ্রিকায় কিন্তু লন্ডনের তুলনায় অনেক 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 বেশি
রেসিজম ছিল, সেই তুলনায় লন্ডনে গিয়ে তিনি তুলনামূলক একটা ভালো একটা পরিবেশ পায়, যেখানে কি তার কদর করা হয়েছিল। এই কারণে শ্বেতাঙ্গদের প্রতি তার মনে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা অনেকটা কমে আসে। তারপর দেখো, পড়াশোনা শেষে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা ফিরে আসেন টুটু। ১৯৬৭ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি দেশের সাধারণ মানুষের বাস্তব অবস্থার উপরে সভা সমিতিতে বক্তৃতা দেন। আসলে কি বিশেষ করে কৃষ্ণাঙ্গদের অবস্থা কি খারাপ ছিল, এগুলো মানুষের সামনে ফুটিয়ে তোলে, যাতে কি কৃষ্ণাঙ্গরা সংগঠিত হতে পারে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে। ১৯৬৭ সালে তিনি ইউনিভার্সিটি অফ ফোর্ট হেয়ার এর এর চ্যাপলিন, যাজকের একটি পদ, একটা কি যাজকের একটি পদ কি চ্যাপলিনে অভিভুক্ত হন বা কি অভিষিক্ত হন। সেখানে অবস্থানকালে সরকারের বর্ণবাদী নীতির সমালোচনা করেন। ১৯৬৮ সালের সেপ্টেম্বরে ছাত্রদের এক প্রতিবাদে যোগ দিয়ে প্রার্থনা করেন টুটু। ১৯৭০ থেকে ৭২ সময়কালে তিনি প্রতিবেশী লেসোথোর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন। ১৯৭২ সালে টুটু কি করেছেন, ধর্মতত্ত্ব শিক্ষা তহবিল TEF এর ভাইস ডিরেক্টর নিযুক্ত হয়ে আবার যুক্তরাজ্যে যান। এই সদর দপ্তর ছিল দক্ষিণ লন্ডনের ব্রোমলিতে। ১৯৭৫ সালে দক্ষিণ আফ্রিকা প্রত্যাবর্তন করে তিনি জোহানেসবার্গের সেন্ট মেরিস ক্যাথেড্রালের ডিন হিসেবে নিযুক্ত লাভ করেন। ওই পদ তিনি ছিলেন কি প্রথম কৃষ্ণাঙ্গ, মানে কি প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে এই বড় পদে তিনি বসেছিলেন। মানে কি দেখো, এগুলো জাস্ট একবার রিডিং পড়ো, এগুলো কখনোই তোমার মাথায় থাকবে না, যতটুকু মাথায় থাকে আর কি MCQর জন্য একটু পড়বা। এই কারণে আমি বলি এগুলো তো অনেক কঠিন, এগুলো থেকে সিকিউ অ্যান্সার করার চেষ্টা করবা না, স্কিপ করা ট্রাই করবা। কর্মসূত্রে দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ এলাকা ঘুরেছেন ডেসমন্ড টুটু। অমানবিক বর্ণবাদী শাসনের জাতাকলে পিষ্ট কৃষ্ণাঙ্গদের দুর্দশাদের চোখে দেখেছেন। এছাড়া বিশ্বের দেশে দেশে ঘুরে নিপীড়িত বঞ্চিত মানুষের কথা শুনেছেন। এভাবে তিনি একসময় দক্ষিণ আফ্রিকার গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বের গণমানুষের অধিকারের প্রবক্তা হয়ে ওঠেন। টুটুকে বলা হয় দক্ষিণ আফ্রিকার বিবেক। দক্ষিণ আফ্রিকার বিবেক কাকে বলা হয়? তোমরা অনেকে কিন্তু ভুলে নেলসন ম্যান্ডেলা দিয়ে দাও, কিন্তু না, এটা ডেসমন্ড টুটু হবে। দক্ষিণ আফ্রিকার জাতির পিতা হচ্ছে বা মাদিবা হচ্ছে কে? নেলসন ম্যান্ডেলা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিবেককে এই ডেসমন্ড টুটু। বর্ণবাদ বিরোধী আন্দোলনে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা তার সম্পর্কে বলেন কি, যাদের কথা বলার কেউ নেই, ডেসমন্ড টুটু চিরদিনই কি তাদের হয়ে কথা বলে যাবেন। মানে কি যারা নিম্ন শ্রেণী তারা কি সাধারণত কথা বলতে পারে? তারা অধিকার বঞ্চিত হয় না? তাদের হয়ে কথা বলে কি ডেসমন্ড টুটু। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনামলে ডেসমন্ড টুটু তার উচ্চ ধর্মীয় পদবীকে ব্যবহার করে নির্যাতিতদের পাশে এসে দাঁড়াতেন। বর্ণবাদ ছাড়াও এইডস, যক্ষ্মা, দারিদ্র, লিঙ্গ বৈষম্য ইত্যাদি মোকাবেলায় লড়াইতে যোগ দিয়েছেন তিনি। ১৯৮৪ সালে টুটুকে নোবেলের শান্তি পুরস্কার ভূষিত করা হয়। কত সালে? এটা ইম্পর্টেন্ট, ১৯৮৪ সালে। ১৯৮৪ সালে টুটুকে নোবেলের শান্তি পুরস্কার ভূষিত করা হয়। আমৃত্যু তিনি বিশ্বব্যাপী নির্যাতিত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে গেছেন এবং তার বক্তৃতা, বিবৃতি ও লেখনীর মাধ্যমে ২০২১ সালের ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এই বিশ্ববরেণ্য বর্ণবাদ বিরোধী নেতার মৃত্যু হয়। আজীবন আপোষহীন, সংগ্রামী এবং স্পষ্টবাদী এই নেতার বৈষম্যের বিরুদ্ধে লড়াই বিশ্বের অগণিত মানুষকে পথ দেখিয়ে গেছে। দেখো, অনেক মানুষ কি এই যে বর্ণবাদের বিরুদ্ধে কাজ করেছে না? করেছে, কিন্তু এই ডেসমন্ড টুটু কি অন্যতম। এখন দেখো, বর্ণবাদ বিরোধী বিভিন্ন আন্দোলন, এখন বিভিন্ন আন্দোলন সম্পর্কে একটু পড়ার চেষ্টা করি। এটা কি মার্টিন লুথার কিং এর বর্ণবাদ বিরোধী আন্দোলন। যে মার্টিন লুথার কিং বর্ণবাদ বিরোধী যে আন্দোলনটা পরিচালনা করেছিলেন, এইটা মূলত কি মার্টিন লুথার কিং এর বর্ণবাদ বিরোধী আন্দোলন। এটা এখানে কি হয়েছে, মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের মাধ্যমে বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরিচালনা করেছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি একটি কি সুদূর প্রসারী তাৎপর্যপূর্ণ আন্দোলন। আফ্রিকান বংশোদ্ভূত কালো মানুষের প্রতি মার্কিন সমাজ রাষ্ট্র যে কি পদ্ধতিগত বৈষম্য ও অবিচার করে আসছিল, তার বিরুদ্ধে আন্দোলন করেন কি মার্টিন লুথার কিং। তার এই আন্দোলন ১৯৫০-এর দশকে শুরু হয়েছিল। এই যে কত দশকে? ১৯৫০-এর দশকে শুরু হয়েছিল। মানে কি যারা আফ্রিকান আমেরিকান ছিল তারা কি অনেক দিক দিয়ে পিছিয়ে ছিল। এখন এই পিছিয়ে যারা ছিল তারা কি অন্যের তুলনায় কি সমান অধিকার পেত না, সহিংসতার শিকার হতে। এর বিরুদ্ধে মার্টিন লুথার কিং জুনিয়র কি তার আওয়াজ তুলেছিলেন। মার্কিন সংবিধান অনেক আগে দাসপ্রথা বিলুপ্ত করা সত্ত্বেও সমাজের রন্ধ্রে রন্ধ্রে বর্ণবাদ বিরাজ করছিল। জীবনের অনেক ক্ষেত্রে কৃষ্ণাঙ্গদের বৈষম্য ও অবহেলার শিকার হতে হতো। জিম ক্রো ল, এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি, নামে পরিচিত আইনের কারণে কৃষ্ণাঙ্গদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে কি শ্বেতাঙ্গদের কাছ থেকে পৃথক থাকতে হতো। গণপরিবহন চলাচল, পাবলিক টয়লেট ব্যবহার, রেস্তোরাঁয় খাওয়া বা সিনেমায় নাটক দেখার মতো বহু ক্ষেত্রে সাদা ও কালোদের জন্য
কি পৃথক ব্যবস্থা থাকতো, মানে কি তাদের সাদার সাথে কালোদের তুলনা করা হতো না, কালোদের নিচেও শ্রেণীদের দেখা হতো। কাগজপত্রে ঠিকই কি সমান অধিকারের কথা বলছে, কিন্তু কি আসলে ইমপ্লিমেন্টেশনে ওইভাবে হয়নি। বাস্তবে দেখা গেছে কি যে তাদের মধ্যে এখনো রেসিজম রয়ে গিয়েছিল। এই ব্যবস্থাকে বলা হতো সেগ্রিগেশন। এমনকি কারাগারেও সাদা ও কালো বন্দীদের কি পৃথক রাখা হতো। 1955 সালের পহেলা ডিসেম্বর কি অ্যালবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে রোজা পার্কস নামক এক কৃষ্ণাঙ্গ মহিলা প্রচলিত আইন মেনে এক শ্বেতাঙ্গকে বাসের আসন ছেড়ে দিতে অস্বীকার করেন। রোজা পার্কসকে টেনে বাসের বাইরে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার এবং $10 জরিমানা করেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সমাজ ক্ষোভে ফেটে পড়ে। তারা এই প্রতিবাদে মন্টেগোমারিতে একদিনের বাস কর্মসূচি রাখে। এই আর কিন্তু অলরেডি আমরা পড়েছি। এখন দেখো, তবে কৃষ্ণাঙ্গদের ওই বাস বয়কট শেষ পর্যন্ত কি দীর্ঘ 1 বছর হয়েছিল, প্রায় 385 দিনের মতো। শেষ পর্যন্ত অ্যালবামা অঙ্গরাজ্যের সরকার বাসে পৃথক আসনের প্রথা বাতিল করে মার্টিন লুথার কিং এর নাগরিক অধিকার আন্দোলনের প্রথম সাফল্য আসে। তখন এই যে আন্দোলনটা তখন কিসের বিরুদ্ধে ছিল, যে বাসে, গণপরিবহনে, রেস্তোরাঁ, পাবলিক টয়লেটে সকল ক্ষেত্রে কি সমান অধিকার দেওয়া লাগবে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের। যখন কি সরকার সেটা মেনে নেয়, তখন কি তারা প্রথম সফলতা লাভ করে, তাদের আত্মমর্যাদা এতে আরো বৃদ্ধি পেয়ে যায়। এই আন্দোলনে লুথার কিং অসামান্য নেতৃত্ব দেন এবং বিশ্বজুড়ে কালো মানুষের জনপ্রিয় নেতায় পরিণত হন। এরপর 1957 সালে আরকানসাস অঙ্গরাজ্যের লিটল রকের স্কুলে বর্ণের ভিত্তিতে পৃথকীকরণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের ফলে আদালত বিশ্ববিদ্যালয়গুলোতে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ নিরিখে পৃথক রাখার প্রথা বাতিল করেন। মানে কি আরেকটা আন্দোলন শুরু হয়, যেখানে কি এমন বিদ্যালয়ে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, আলাদা ক্লাসরুম, এই সকল জিনিসের কি ব্যবস্থা করা হয়েছিল। এর বিরুদ্ধে কি আদালতে রিট করা হয়েছিল এবং রিটে আদালত ঘোষণা দেয় যে স্কুলে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ একই সুযোগ সুবিধা ভোগ করবে। মার্টিন লুথার কিং এর নেতৃত্বে 1960-এর দশকে নাগরিক অধিকার আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে। এর অংশ হিসেবে কি অবস্থান ধর্মঘট, প্রতিবাদ সমাবেশ, মিছিল ইত্যাদি হয়। এই আন্দোলনের সময় হাজার হাজার কৃষ্ণাঙ্গ ছাত্রকে গ্রেফতার করা হয়, কিন্তু আন্দোলন দমন করা যায়নি। প্রায় 25 বছর ধরে মার্টিন লুথার কিং এর নাগরিক অধিকার আন্দোলন চলে। এতে উৎসাহিত হয়ে যুক্তরাষ্ট্রে অনেক কি বর্ণবাদ বিরোধী সংগঠন গড়ে ওঠে। এই আন্দোলনের ফলে অবশেষে মার্কিন সমাজ ধীরে ধীরে বর্ণবাদের অভিশাপ থেকে মুক্ত হতে শুরু করে। দেখো, একসময় কিন্তু কি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি ছিল, কিন্তু 1950-এর দশকে যে আন্দোলনগুলো শুরু হয়েছিল, একটার পর একটা আন্দোলন চলতেই থাকলো। যতই আন্দোলন বৃদ্ধি পাচ্ছিল, ততই কি মার্কিন সমাজ থেকে এই বর্ণবাদ কমতে শুরু করেছিল। 1964 সালের সিভিল রাইটস অ্যাক্ট ও 1965 সালের ভোটিং রাইটস অ্যাক্টের মতো আইন বর্ণের ভিত্তিতে কি পৃথককরণ সহ অন্যান্য বৈষম্য অবসানের পথ প্রশস্ত হয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 1968 সাল নাগাদ সব ধরনের পৃথকীকরণ অসাংবিধানিক বলে রায় দেয়। ধীরে ধীরে স্কুল, সশস্ত্র বাহিনী, গৃহায়ন, সব সরকারি বেসরকারি ক্ষেত্রে বর্ণের ভিত্তিতে বৈষম্য করা অবৈধ ঘোষিত হতে থাকে। মানে কি আস্তে আস্তে সকল ক্ষেত্র থেকে বৈষম্য কি চলে যায়। কোটার যে ব্যবস্থা ছিল, শ্বেতাঙ্গদের কোটা, সেই কোটাগুলো কি সরে যায়। এখন দেখো, বঙ্গবন্ধুর বর্ণবাদ বিরোধী আন্দোলন, এটা কি যেহেতু বঙ্গবন্ধুর টপিক, তো কম পড়লে হবে, এখান থেকে প্রশ্ন আসবে না। তাও আমরা একবার রিডিং করি। 1947 সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের উদ্ভব হলে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ পড়ে। পূর্ব বাংলার রাজনৈতিক পরিচয় হয় পূর্ব পাকিস্তান। ক্ষমতার হ্রাস ছিল পশ্চিম পাকিস্তানের অবাঙালি শাসকদের হাতে। বাঙালি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হলেও পাকিস্তানি শাসকরা তাদের সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে। দেখো, একটা কথা কি, যেটা সত্যি তো সত্যি, এখন বঙ্গবন্ধু 1971 সালের পরে যা করছে ওটা তো করছে, কিন্তু যদি আমরা 1971 সালের আগের কথা চিন্তা করি, এবং বাংলাদেশের স্বাধীনতায় কিন্তু তার ভূমিকা আসলেই অসামান্য। তিনি কি বাঙালি জাতীয়তাবাদে কি একটা অসামান্য ভূমিকা পালন করেছিলেন, বাঙালিদের একত্রিত করেছিলেন, সংগঠিত করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। নেতৃত্ব দেওয়াটা কিন্তু সহজ কোনো কাজ না। সুতরাং 1971 সালের আগ পর্যন্ত তিনি আসলেই কি বাঙালির হৃদয়ের নেতা ছিলেন। 1971 সালের পরের কাহিনী ভিন্ন। সরকারি চাকরি, সামরিক, আধা সামরিক বাহিনীতে তাদের প্রবেশ ব্যাপকভাবে সংকুচিত করা হয়। আমরা কিন্তু অলরেডি জানি যে কি, আমরা প্রথম দিকে ইতিহাসের প্রথম চ্যাপ্টার দিকে পড়েছি, আমাদের কি পরিমাণে কি পশ্চিম পাকিস্তানিরা আমাদের কি করত, বৈষম্য স্বীকার করত, আমাদের কি পরিমাণ কি করত, অত্যাচার নিপীড়ন করত। পাকিস্তানি রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের অনেকেই বাঙালিদের জাতি হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। এমনকি তারা ভূত প্রেতের সমতুল্য এমন ভাষাও ব্যবহার করা হতো।
মূলত নিম্নবর্ণের হিন্দু থেকে ধর্মান্তরিত হওয়ায় বাঙালি মুসলমানদের তারা কি নিম্নমানের মুসলিম হিসেবে আখ্যায়িত করতেন। আমাদের তারা ওইভাবে দেখতেন না। তারা নিজেদের পাঞ্জাবি উচ্চ বংশের কে মুসলিম এটা হিসেবে তারা কি করতো, তারা নিজেদের ভাবতো, কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান ভাবতো, আমাদের হিন্দু ভাবতো, বিধর্মী ভাবতো যে আমরা ন মুসলিম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে হত্যা নির্যাতন চালানোর জন্য পাকিস্তানি সেনাদের উপরে কি বিশেষ নির্দেশ ছিল, অর্থাৎ এখানে জাতিগত বিদেশের বিষয়টি মুখ্য ছিল। সেখানে কিন্তু কি হিন্দুদের কিন্তু কি করা হতো, হিন্দুদের কিন্তু সেখানে মেরে ফেলা হতো। বিশেষ করে হিন্দুদের পাকিস্তান থেকে বিতাড়নের জন্য চেষ্টা চালানো হয়। ইভেন কিন্তু তখন কিন্তু প্যান্ট খুলে ছেলেদের কি খতনা হয়েছে কিনা সেটা চেক করা হতো। তার পাশাপাশি কি করা হতো যে পাঁচ কালিমা পারে কিনা, দোয়া দুরুদ পারে কিনা, দাঁড়িয়ে আছে কিনা, এগুলো কিন্তু তারা দেখতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি হিসেবে বাঙালির মর্যাদা ও অধিকার আদায়ের জন্য 1966 সালে 6 দফা দাবি উত্থাপন করেন। এরই প্রতিক্রিয়ায় পাকিস্তানি সামরিক বাহিনী 1971 সালে বাঙালিদের উপরে বর্বর গণহত্যা চালায়। তবে তারা জাতি হিসেবে বাঙালিকে কি দমাতে পারেনি। 6 দফা দাবি মূলত কি ছিল? স্বায়ত্ত শাসনের দাবি, যে আমরা বিশেষ করে 70-71 নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করার পরেও আমরা ক্ষমতায় আসতে পারিনি। এটাকে কেন্দ্র করে কি যুদ্ধ হয় এবং আমরা যুদ্ধে কি জয়লাভ করি। 9 মাস যুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে স্বাধীন হয় বাংলাদেশ। এর মধ্যে দিয়ে বাঙালিদের উপরে পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ ছাড়াও জাতিগত বিদেশমূলক আচরণ পথে বন্ধ হয়ে যায়। সেই হিসেবে বেদখল বাঙালি জাতির অধিকার আদায়ে বঙ্গবন্ধুর প্রচেষ্টাকে বৈশ্বিক বর্ণবাদ বিরোধী আন্দোলনের অংশ তথা অন্যতম মাইলফলক বলা যেতে পারে। কারণ কি স্বাধীনতা তার ভূমিকা অস্বীকার করা যাবে না। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন। মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। বর্ণবাদ বিরোধী আন্দোলনের আরেক দিকপাল মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী তিনি কর্মসূত্রে কি দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে কৃষ্ণাঙ্গদের সঙ্গে শ্বেতাঙ্গ শাসকদের বৈষম্যমূলক আচরণ সচক্ষে দেখেন, মানে নিজের চোখে দেখেছিলেন। গান্ধী নিজেও সেখানে কি বর্ণবাদী আচরণের শিকার হন। এক পর্যায়ে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় অভিবাসী ও স্থানীয় কৃষ্ণাঙ্গদের অধিকার আদায় সংগ্রামে যোগ দেন। 1906 সালে দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালে প্রাদেশিক সরকার এশীয় নাগরিকদের ব্যাপারে হস্তক্ষেপ করে। এশীয় অভিবাসীদের অবাধে চলাচল, ব্যবসা বাণিজ্য এবং স্থায়ীভাবে কি সম্পত্তি ভোগ দখলের অধিকার থেকে বঞ্চিত করে। এশিয়াটিক অর্ডিন্যান্স বা ট্রান্সভাল এশিয়াটিক ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে জরুরি আইন পাশ করে বর্ণবাদী সরকার। এই আইন পাশ হলে মহাত্মা গান্ধী প্রতিবাদ করেন। তিনি ইংল্যান্ডে ব্রিটিশ উপনিবেশিক সেক্রেটারির সাথে কি দেখা করে এই আইন পাশের নিন্দা জানান এবং প্রতিকার দাবি করেন। মানে কি তখন কি আফ্রিকায় একটা কি বিদেশমূলক বর্ণবাদী একটা আইন পাশ করা হয়, যার ফলে যারা কি কৃষ্ণাঙ্গ আছে এবং কি যারা অন্য দেশের আছে তারা কি বিভিন্ন বৈষম্যের শিকার হয়। এর বিরুদ্ধে কি মোহনচাঁদ করমচাঁদ গান্ধী স্টেপ নিয়েছিলেন। ব্রিটিশ সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় ফিরে এসে কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। সত্যাগ্রহ আন্দোলন কি কারণে শুরু করেন? দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের কি অধিকার রক্ষায়। 1906 সালে গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের লক্ষ্য ছিল অহিংস উপায়ে সত্যের পথ অবলম্বন করা। সত্যাগ্রহ কি যে অহিংস উপায়, কি সহিংসতা যাব না, অহিংস উপায়ে থাকবো, রক্তপাতে যাব না, সত্যের পথে থাকবো। এটা কয় সালে? 1906 সালে সরি। এই আন্দোলনের প্রেক্ষাপটে 1908 সালে মহাত্মা গান্ধীকে কারাগারে বন্দী রাখা হয়। বর্ণবাদী সরকারের বৈষম্যমূলক আচরণের ফলে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় 1906 থেকে 1914 সাল সময়কালে সত্যাগ্রহ আন্দোলন গড়ে তোলেন। সত্যাগ্রহ আন্দোলন কত থেকে কত সালে? 1906 থেকে 1914। অহিংস আন্দোলনও কিন্তু ছিল। ঔপনিবেশিক ইংরেজ সরকার প্রণীত ব্ল্যাক অর্ডিন্যান্সের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ এবং এশীয়দের নিয়ে তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এই কালো আইনে বলা হয় যে দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালে বসবাসরত এশীয়দের নিজেদের হাতের ছাপ দ্বারা নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং প্রাপ্ত সনদ পুলিশকে চাওয়া মতো দেখাতে বাধ্য করতে থাকবে। এগুলো জাস্ট রিডিং পড়বা। অনিবন্ধিত ব্যক্তিদের ট্রান্সভালে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং কোনো আদালতে এর বিরুদ্ধে আবেদন জানানোর অধিকার হরণ করা হয়। মানে কি যাদের কি লাইসেন্স আছে, মূলত এই যে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, যাদের কি বৈধতা আছে তারাই থাকতে পারবে, যে কেউ থাকতে পারবে না। মহাত্মা গান্ধী এই কালো আইনের অবসানের জন্য নির্যাতিত ভারতীয় এবং স্থানীয় বহু কৃষ্ণাঙ্গ মানুষের নিয়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনের ডাক দেন। এই অহিংস সত্যাগ্রহ আন্দোলনের তীব্রতার ফলে এশীয়দের প্রতি বর্ণবাদী সরকারের অত্যাচার এবং নির্যাতনের মাত্রা কমে আসে। শ্বেতাঙ্গ সরকারের কালো আইন
বাতিল করতে বাধ্য হয় 1914 সালে কি শ্বেতাঙ্গ সরকার মানে কি সাদা যে সরকার ছিল সাদা চামড়ার দ্য ব্ল্যাক অর্ডিন্যান্স তুলে নিতে বাধ্য হয়। একসময় কি তুলে নেয়। এই যে এটার মাধ্যমে কি হয় ব্ল্যাক অর্ডিন্যান্সের মাধ্যমে যারা কালো চামড়ার মানুষ আছে কৃষ্ণাঙ্গ আছে তাদের অধিকার হরণ করা হয়েছিল। মহাত্মা গান্ধীর এই আন্দোলনে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ এবং এশীয়দের মধ্যে পরবর্তীতে সচেতনতা সৃষ্টি করেছিল এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে সাহস জুগিয়েছিল। মানে কি যখন একটা আন্দোলন সফল হয় তখন অটোমেটিক সাহস বেড়ে যায়। তারপর দেখো নেলসন ম্যান্ডেলার বর্ণবাদ বিরোধী আন্দোলন। এখন নেলসন ম্যান্ডেলাটা একটু পড়ি। নেলসন ম্যান্ডেলা ছিলেন আফ্রিকার কালো মানুষদের অধিকার আদায়ের পক্ষে কি মহান পুরুষ। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শ্বেতকার মানুষগুলো দক্ষিণ আফ্রিকাকে দখল করে উপনিবেশ বানিয়ে এর জনগণকে 4টি শ্রেণীতে ভাগ করে রাষ্ট্রীয় সামাজিক সুযোগ সুবিধাগুলো ভোগ করছিল। মানে কি ইউরোপীয় যে সাদা চামড়ার মানুষ তারাই মূলত কি আফ্রিকাকে কি করতো শাসন করতো। তারা 4টা শ্রেণীতে ভাগ করে। এক আফ্রিকান জার্মান ভাষী যারা, তারপর 2 নাম্বার কালো, 3 নাম্বার কি শ্বেতাঙ্গ, 4 নাম্বার ইন্ডিয়ান। এই 4টা অংশে তারা ভাগ করে। শ্বেতাঙ্গ ছাড়া অন্যরা ক্ষমতা পরিবর্তনের জন্য জাতীয় নির্বাচনে ভোট দিতে পারত না। মাত্র শ্বেতাঙ্গরাই যে উচ্চ যে জাতিটা ছিল, উচ্চ যে শ্রেণীটা ছিল তারাই কি ভোট দিতে পারত জাতীয় নির্বাচনে। তাছাড়া হোমল্যান্ড সিস্টেম আইনের মাধ্যমে কি আইনের মাধ্যমে হোমল্যান্ড সিস্টেম আইনের মাধ্যমে বিভিন্ন বর্ণের লোকদের বসবাসের পৃথক স্থান নির্বাচন করা হতো এবং অনেক সময় এই জন্য কালাদের বাস্তুচ্যুত করা হতো। কালোদের সব ধরনের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হতো। 1955 সালে নেলসন ম্যান্ডেলা একটি প্রবন্ধের মাধ্যমে কি কালোদের ওপরে নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। 50-এর দশকে নেলসন ম্যান্ডেলা এবং তার কয়েকজন কি সঙ্গী গ্রেফতার করা হয়। এগুলো জাস্ট একবার পড়বা আর কিচ্ছু না। কিন্তু তারা দমে যাননি। তারা তীব্র আন্দোলনে 1960 সালে শার্পভিল শহরে 7,000 আন্দোলনকারীর উপর পুলিশ গুলি ছুড়লে 69 জনকে মৃত্যুবরণ করেন। 69 জন তো সরকারি হিসাব মতে, কিন্তু প্রকৃতপক্ষে আরো অনেক বেশি মানুষকে মৃত্যুবরণ করেছিল। এর বিরুদ্ধে জনমত গঠনের জন্য ম্যান্ডেলা বিশ্বব্যাপী সফর করেন এবং আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ শুরু করেন। দক্ষিণ আফ্রিকা সরকার তার বিরুদ্ধে অভিযোগ রুজু করে এবং তাকে কি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। যে এই আন্দোলনকে স্থগিত করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে কি বিভিন্ন কি মিথ্যা মামলা দেয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়। তিনি 27 বছর কারাগার বরণ করেন। এই কারাভোগের 18 বছরেই তিনি ছিলেন কি রোয়ান দ্বীপের কারাগারে। রোয়ান দ্বীপের কারাগারে ছিলেন কি এই 27 বছরের মধ্যে সবচেয়ে বেশি সময় 18 বছর ছিলেন। কিন্তু আন্দোলন থেমে থাকেনি। দক্ষিণ আফ্রিকার মানুষ আন্দোলন করে বর্ণবাদকে উচ্ছেদ করেছে। অবশেষে 1990 সালে নেলসন ম্যান্ডেলা জেল থেকে মুক্তি পান। দেখো তাকে কি একটা দ্বীপের মধ্যে নির্জন একটা দ্বীপের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল যাতে তিনি বাইরের বিশ্বের সাথে কন্ট্যাক্ট করতে না পারে এবং আন্দোলনটা থেমে যায়। কিন্তু কি আন্দোলন তাও থামেনি। মানুষ কি আন্দোলন করে গেছে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে, দমন-পীড়নের বিরুদ্ধে। এখন দেখো বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফলতা। এটা সফলতা নিয়ে একটু পড়ি। এটা অনেক সময় আসে ঘ নাম্বার, যদি তোমার সৃজনশীল দেওয়ার ইচ্ছা থাকে তখন অনেক সময় এটা আসে। কিন্তু ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে। এসব আন্দোলনের ফলেই বিশ্ব আজ অনেকটা বর্ণবাদ মুক্ত। বর্ণবাদের ভয়াল থাবা জার্মানিতে নাৎসিবাদের উত্থান হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রে সব ধরনের বর্ণবাদী বৈষম্য নিষিদ্ধ ঘোষিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং এর অন্যান্য নাগরিক অধিকার কর্মীদের আন্দোলনের ফলে সাদা চামড়ার মানুষ এবং কালো চামড়ার মানুষেরা আজ প্রায় প্রতিটি স্টেটে একই রকম ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, স্বাস্থ্য সুবিধা সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আসছে। মানে কি এখন প্রায় সেম আছে, যদিও কি মানসিকতা একটু পার্থক্য রয়েছে। দক্ষিণ আফ্রিকা 1990-এর দশকে তীব্র আন্দোলনের ফলে বর্ণবাদী আইনসমূহ বিলুপ্ত হয়েছে। সেখানে আজ সাদা কালোর সুযোগ সুবিধা বন্টনে বৈষম্য নিরসনের ক্ষেত্রে আইন যথেষ্ট কার্যকর। ভারতে যদিও কি দলিত সম্প্রদায়ের অস্তিত্ব রয়েছে, কিন্তু সংবিধানে কি তাদের মানুষ হিসেবে সব অধিকার স্বীকৃত। ইউরোপিয়ানদের সুপ্রিমিজম এর ধারণা বৈজ্ঞানিক গবেষণা ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। মানে কি ইউরোপিয়ানরা যে নিজেদের সুপ্রিম ভাবতো, তাদের মহৎ ভাবতো, মহান ভাবতো, এটা ভুল প্রমাণিত হয়েছে। বিশ্বব্যাপী আন্দোলনের মাধ্যমে দেশে দেশে বর্ণবাদ বিরোধী আইন কানুন প্রতিষ্ঠিত হয়েছে সত্য, কিন্তু শুধুমাত্র আইন প্রদানের মাধ্যমে এই ধরনের নেতিবাচক মূল্যবোধ দূর করা সম্ভব নয়। এর জন্য নিরন্তর পঠন পাঠন ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিবেককে জাগ্রত করার খুবই প্রয়োজন। দেখো তোমাদের পড়াতে পড়াতে আমার গলা ভেঙে গেছে। এখন দেখো আমরা অধ্যায় প্রধান শব্দসমূহ ব্যাখ্যা করব। এখন দেখো প্রধান শব্দ কি, এই যে বর্ণবাদ কি, অহিংস আন্দোলন কি। এই যে অহিংস আন্দোলন কিন্তু প্রশ্নে আসে।
মানে কি পরীক্ষায় আসে, সব ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা তথা হিংসাত্মক উপায় পরিহার করে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে যে আন্দোলন পরিচালিত হয় তাকে অহিংস আন্দোলন বলা হয়। এই অহিংস আন্দোলন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অহিংস আন্দোলন, অহিংস মতবাদকে জনপ্রিয় করে তোলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নায়ক মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, যাকে সংক্ষেপে বলা হয় কি মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে 1920 সালের অসহযোগ আন্দোলন এবং 1930 সালের 1930-এর দশকে পরিচালিত সত্যাগ্রহ আন্দোলনের ছিল অহিংস মতবাদের উপর প্রতিষ্ঠিত। বিশ্বব্যাপী বিভিন্ন সময়ে গান্ধীজির অহিংস মতবাদ প্রভাব বিস্তার করে। তারপর দেখো দক্ষিণ আফ্রিকার বিবেক। দক্ষিণ আফ্রিকার বিবেক কাকে বলা হয়? ডেসমন্ড টুটুকে। এগুলো কিন্তু আসে যে দক্ষিণ আফ্রিকার বিবেক কাকে বলা হয়, অথবা ডেসমন্ড টুটুকে কেন দক্ষিণ আফ্রিকার বিবেক বলা হয়। এগুলো কিন্তু ক নাম্বার খ নাম্বার উভয় প্রশ্নে কিন্তু আসে ভাইয়া। এই বর্ণবাদ বলতে কি বোঝো, বর্ণবাদ কাকে বলে, ক নাম্বার খ নাম্বার আসে কিন্তু। তারপর কালো আইন, দেখো কালো আইন সম্পর্কে একটু বলি, এখানে তো আমরা বেশি জানতে পারিনি। দ্য ব্ল্যাক অর্ডিন্যান্স হচ্ছে ট্রান্সভাল এশিয়াটিক ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1906 সালে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সরকার এশিয়াটিক ল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স নামক যে আইন পাশ করে তা ভারতবাসীর কাছে দ্য ব্ল্যাক অ্যাক্ট বা কালো আইন নামে পরিচিত। এই আইনে বলা ছিল ট্রান্সভালের ভারতীয় বংশোদ্ভূতরা ওই দেশে বাস করতে হলে নাম রেজিস্ট্রি করে সনদ নিতে হবে, মানে কি লাইসেন্স নিতে হবে। পুলিশকে রেজিস্ট্রেশন সনদ দেখাতে না পারলে জরিমানা ও জেল হবে। তারপর সত্যাগ্রহ আন্দোলন। সত্যাগ্রহ আন্দোলন প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সত্যাগ্রহ আন্দোলন কি? মহাত্মা গান্ধী দ্য ব্ল্যাক অর্ডিন্যান্সের বিরুদ্ধে সত্যাগ্রহী শিষ্যদের মাধ্যমে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত। সত্যাগ্রহ আন্দোলনের দুটি দিক লক্ষ্য করা যায়। এক নাম্বার কি? সত্যের প্রতি অনুরাগ ও বিশ্বাস। দুই নম্বর অহিংস উপায়ে কি? সত্যের পথ অনুসরণ। এই অহিংস উপায়ে এটা কিন্তু আমরা জেনেছি। তারপর বর্ণবাদের ধরন, এএনসিসি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, হ্যাঁ এমসিকিউতে আসে কিন্তু। এই পার্টির অন্যতম উদ্দেশ্য ছিল ব্যক্তি স্বাধীনতা, বহু জাতীয়তা ও অহিংসা কোনো হিংসা করা যাবে না। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনে এএনসি সামনের সারির নেতা ছিলেন। বর্ণবাদ বিরোধী আন্দোলন এবং কালো মানুষের রাজনৈতিক স্বাধীনতার জন্য এএনসি দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দেয়। 1994 সালের নির্বাচনে দক্ষিণ আফ্রিকায় এএনসির বিজয়ের ফলে নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হন। এখন দেখো আমরা এমসিকিউ সলভ করি, চলো আমি একটু এমসিকিউ গুলো দেখি। তোমাদের বইয়ে কিন্তু অনেক অনেক এমসিকিউ দেওয়া আছে, তোমরা এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করবা, কারণ এমসিকিউ গুলো কিন্তু আসে। এখন দেখো রেসিজম শব্দের বাংলা প্রতিশব্দ কি? সুফিবাদ, বর্ণবাদ, সাম্রাজ্যবাদ, মতবাদ। আমরা কিন্তু জানি রেসিজম শব্দের বাংলা কি? বর্ণবাদ, মানে কি চামড়ার কালারের উপর কেন্দ্র করে। তারপরে 2 নম্বরে ভারতে কোন সম্প্রদায়কে অস্পৃশ্য বলা হয়? ভারতে বইয়ে কিন্তু ছোট্ট করে এক কোণায় লেখা ছিল কে? দলিত সম্প্রদায়কে। তারপর 3 নম্বর আসে নিচের কোন নবগোষ্ঠী বেশি বর্ণবৈষম্যের শিকার? ককেশয়েড, মঙ্গোলয়েড, অস্ট্রালয়েড নাকি নিগ্রো। এই ওয়ার্ডটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কারা সবচেয়ে বেশি কি বর্ণবৈষম্যের শিকার। তবে গ্রিকরা যেমন প্রকৃতিগতভাবে স্বাধীন, তেমনি বর্বররা স্বাভাবিকভাবে কি দাসত্বের জন্য উপযুক্ত। এখন উক্তিটি কার? যেহেতু গ্রিকদের নিয়ে আসছে, তোমরা ধরেই নেবে এরিস্টটলের। সত্যাগ্রহ আন্দোলনের কয়টি দিক রয়েছে? সত্যাগ্রহ আন্দোলনের কয়টি দিক রয়েছে একটু আগে পড়িয়েছি, 2টি দিক। তারপর মহাত্মা গান্ধীর পিতার নাম কি? মহাত্মা গান্ধীর পিতার নাম কি? করমচাঁদ গান্ধী। তারপর কি মহাত্মা গান্ধীর জনসচেতনামূলক কাজের উদ্দেশ্য কি ছিল? স্বরাজ আদায় করা, ভারতে ব্রিটিশ শাসন স্থায়ী করা, ভারতের ইউরোপীয় শাসন স্থায়ী করা, ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করা। দেখো স্বরাজ আদায় করা, স্বরাজ মানে কি? নিজেদের রাষ্ট্র নিজেরা তারা কি করবে? পরিচালনা করবে, ইংরেজদের দূর করবে। তারপর 8 নম্বর মহাত্মা গান্ধী কোথায় বর্ণবাদের বা বর্ণ বৈষম্যের শিকার হন? কোথায়? ব্রিটেনে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ফ্রান্সে, আফ্রিকায় তিনি আফ্রিকায় যেহেতু কাজ করতেন ওইখানে। তারপর আসো কত সালে মার্টিন লুথার কিং জুনিয়র জন্মগ্রহণ করেন? কত সালে? 27, 28, 29, 30? 1929 সালে। এগুলো তোমার পড়া লাগবে। এমসিকিউ ভাইয়া না পড়ে দেওয়া যাবে না, আমি শুরুতে বলেছি প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়া লাগবে। তারপরে কে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন? বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন কে? মার্কিন যুক্তরাষ্ট্রে। আমরা কিন্তু জানি টুটু, তারপর কি নেলসন ম্যান্ডেলা কোথায় দিয়েছে? আফ্রিকায়। আর মার্টিন লুথার কিং জুনিয়র দিয়েছে কই? যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার কত সালে অ্যাপার্থিড নীতি গ্রহণ করে? তোমার অবশ্যই এটা জানা থাকা লাগবে, 1948 সালে।
এখন দেখো সৃজনশীল প্রশ্ন মূলত সবসময় সৃজনশীল প্রশ্ন আমি হোমওয়ার্ক দিয়ে দিই, কারণ কি তোমরা পড়বা নিজের মতো করে সুন্দরভাবে, তারপরে এটা হোমওয়ার্ক করবা। তোমরা যেহেতু কি অলরেডি কলেজে পড়ো, কিভাবে সৃজনশীল লিখতে হয় এটা আমার মনে হয় তোমাদের জানানো দরকার আছে। তাও দেখি ক নম্বর প্রশ্নে, নেলসন ম্যান্ডেলার জন্মস্থান কোথায়? নেলসন ম্যান্ডেলা কোথায় জন্মগ্রহণ করেছে? দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে। শেষ। তারপরে অহিংস আন্দোলন বলতে কি বোঝায়? এই যে আমরা কি একটু আগে বললাম অহিংস আন্দোলন বলতে কি বোঝায়, যেখানে কি কোনো রক্তারক্তি হাতিয়ার ব্যবহার করা যাবে না, সত্যের উপর কেন্দ্র করে আন্দোলন করতে হবে, এটা সম্পর্কে সুন্দর করে লিখে দিবা। তারপরে দেখি উদ্দীপক একটু পড়ি। ভারতে বৈদিক বৈদিক পরবর্তী যুগে সমাজে শ্রেণীভেদ প্রথা সংকট আকার ধারণ করে। এই যে শ্রেণীভেদ বুঝাই যাচ্ছে, কি বোঝাচ্ছে? ব্রাহ্মণরা উঁচু শ্রেণীভুক্ত হওয়ায় অপর শ্রেণীর মানুষদের ভিন্ন চোখে দেখতো। ব্রাহ্মণরা কি হিন্দুদের সবচেয়ে উঁচু শ্রেণীভুক্ত, বিশেষত বৈশ্য ও শূদ্র শ্রেণীর মানুষদের তারা মানুষই মনে করতো না, এদের সাথে কোনো সম্পর্ক স্থাপন করতো না। এখন উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে আফ্রিকার প্রচলিত কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়? কোন বিষয়ের? বর্ণ বৈষম্য, রেসিজমের, বুঝাই যায়। এটা সম্পর্কে সুন্দর করে বইয়ের আলোকে উদ্দীপকের উপর ভিত্তি করে লিখে দিবা। তারপরে ঘ নম্বর, উক্ত ব্যবস্থা আফ্রিকার সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় ছিল। অন্তরায় মানে কি? বাধা। হ্যাঁ, যখন কি ছিল আফ্রিকায়, কি ছিল উক্ত ব্যবস্থা বলতে কি রেসিজম, বর্ণবাদ ছিল, তখন সেখানে কি সকলে সমান সুযোগ সুবিধা ভোগ করতো না। এর ফলে কি হতো? আফ্রিকার সুষম উন্নয়ন ঘটে না। শুধুমাত্র কি কাদের উন্নয়ন করতো? সাদা চামড়াদের, শ্বেতাঙ্গদের, ইউরোপীয়দের উন্নয়ন ঘটেছে, কিন্তু আফ্রিকা তখন কি দের? কৃষ্ণাঙ্গদের উন্নয়ন ঘটতো না। এটা অন্তরায় ছিল একটা। এটা সুন্দর করে তুমি তোমার মতো লিখে দিবা, তাইলে হবে। দেখো আমরা কিন্তু এই নবম চ্যাপ্টারটা শেষ করলাম। খুব ছোট্ট একটা চ্যাপ্টার ছিল, কিন্তু অনেক তথ্যবহুল একটা চ্যাপ্টার। এটা থেকে যে সৃজনশীল আসে না এরকম না, সৃজনশীল আসে, কিন্তু এখান থেকে আমি সবসময় কি বলি যে যদি স্কিপ করার ওয়ে থাকে স্কিপ করবা, কারণ যদি সহজ থাকে তাইলেও দিতেই পারবা, কারণ তোমার তো পড়াই লাগবে ভাই। কিন্তু যদি কঠিন আসে তাহলে স্কিপ করবা, কারণ একটা তথ্য এদিক থেকে ওইদিক হলেই কি তোমার সৃজনশীল মারা যাবে, মানে কি কাটা যাবে। সুতরাং তোমাদের উচিত কি অবজেক্টিভের জন্য ভালোভাবে পড়া, যদি সৃজনশীল কমন পড়ে যায় তখন তুমি দিয়ে দিবা, শেষ। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।